মধু সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হলো প্রাকৃতিক মধু, আরেকটা হলো চাষের মধু। প্রাকৃতিকভাবে মধু তৈরি হওয়া তো সব জায়গাতেই দেখতে পাওয়া যায়, কিন্তু কারখানাতে মধু প্রক্রিয়াকরণ করা বেশ ইন্টারেস্টিং। সাধারণত চাষ করা মধু বলতে বোঝায় মৌমাছিদের আলাদা বক্স তৈরি করে দিয়ে মধু তৈরি করা। একবার বক্সগুলো মধুতে পূর্ণ হয়ে গেলে সেগুলোকে কারখানায় পাঠানো হয়। বক্সগুলোর সাথে থাকা মৌমাছিদের কোনো ক্ষতি না করেই বক্সগুলোর ভেতর থেকে ট্রেগুলো বের করা হয়। তারপর শুরু হয় মধু বের করার প্রক্রিয়া। এই কাজগুলো হাতে করা গেলেও তা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাই পুরো কাজ করা হয় এই মেশিনের মাধ্যমে। এই মেশিনটি প্রথমে মৌচাকের উপরের স্তর কেটে দেয়, তারপর একটা ঘূর্ণায়মান মেশিনের ভেতরে মৌচাকগুলোকে রাখা হয়, আর এখানেই নিখুঁতভাবে বেরিয়ে আসে প্রতিটি ফোঁটা মধু। পরিশোধিত মধুকে বিশেষ সিভার দিয়ে ছেঁকে পরিষ্কার করা হয়। এরপর মধু একটা বিশাল পাত্রে রাখা হয়, যেখান থেকেই স্বয়ংক্রিয় মেশিনে প্রতিটি জারে সুনিপুণভাবে ভরা হয় নির্ধারিত পরিমাণ মধু। এরপর এই জারগুলো বিভিন্ন সুপার শপে পৌঁছে যায়। আমাদের দেশে যেভাবে আনারস হাতে করে কাটা হয়, বাইরের দেশগুলোতে কিন্তু এমনটা হয় না। সেখানে উন্নত প্রযুক্তি এবং মেশিনের সাহায্যে আনারস কাটা থেকে শুরু করে প্যাকেজিং সবকিছুই করা হয়। আনারসগুলো বাগান থেকে তুলে আনার পর সেগুলোকে পরিষ্কার করে একটি কনভেয়ার বেল্টের উপর তুলে দেওয়া হয়। তারপর সেগুলো একটা মেশিনের ভেতরে চলে যায়। সেখানেই শুরু হয় খোসা ছাড়ানো মেশিনের ম্যাজিক। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আনারসের খোসা ছাড়িয়ে ফেলে এই মেশিন। এরপর আরেকটি মেশিন আনারসের ভেতরের অংশ বের করে ফেলে। তারপর কর্মীরা হাতে করেই আনারসকে ছোট ছোট টুকরো করে ফেলেন। এরপর এই কাটা অংশগুলো একটা মেশিনের মধ্যে যায়, যেখানে এই টুকরোগুলোকে আরো ছোট ছোট প্রায় 1 সেন্টিমিটার কিউব করে কাটা হয়। এরপর কাটা টুকরোগুলো একটি কনভেয়ার বেল্টে করে চলে যায় একটি বিশেষ মেশিনের মধ্যে, যেখানে আনারসের কাটা টুকরোগুলোকে শুকিয়ে ফেলা হয়। এরপর সেগুলোকে নির্দিষ্ট পরিমাণ ওজন করে প্যাকেজিং করা হয়। আমাদের দেশের জাম গাছগুলো অনেক বড় হলেও বাইরের দেশে ব্লুবেরি বা নীল জাম এই গাছগুলো খুবই ছোট হয়ে থাকে। জামগুলো পেকে যাওয়ার পর সেগুলো হাত দিয়ে তোলা খুবই কষ্টসাধ্য ব্যাপার, আর এজন্যই ব্যবসায়ীরা বিশেষ এই মেশিন ব্যবহার করে থাকেন। এই মেশিন গাছে থাকা জামগুলোকে খুব সুন্দরভাবে তুলে আনে। তবে এখানে একটু সমস্যা আছে, তা হলো কিছু কাঁচা জামও এর সাথে চলে আসে। একজন ব্যক্তি কাঁচা জামগুলোকে আলাদা করে দেন, আর এরপর সেগুলোকে কারখানায় পাঠিয়ে দেওয়া হয়। কারখানায় শুরুতে জামগুলোকে অ্যান্টিসেপটিক মিশ্রিত পানির মধ্যে খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়। তারপর সেগুলোর পানি শুকিয়ে অন্য একটা চেকিং পয়েন্টে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে কয়েকজন কর্মী ত্রুটিযুক্ত জামগুলোকে আলাদা করে দেন। এরপর জামগুলোকে নির্দিষ্ট পরিমাণ পরিমাপ করে প্যাকেট করে অন্য কারখানায় পাঠিয়ে দেওয়া হয়। আমাদের দেশে আমরা সকালবেলায় পরোটা ডিম দিয়ে নাস্তা করলেও বাইরের দেশগুলোতে রেডিমেড করা খাবার প্যাকেজিং অবস্থাতেই পেয়ে যাওয়া যায়। চলেন আপনাদের এই রেডিমেড খাবার তৈরির কারখানাটা ঘুরিয়ে দেখাই। এই বিশাল পাত্রগুলোই হচ্ছে এক একটা কুকার। এই পাত্রের ভেতর নির্দিষ্ট পরিমাণ চাল এবং পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়। প্রায় 25 মিনিট পর ভাত রান্না হয়ে যায়। গরম ভাত ঠান্ডা করার জন্য কনভেয়ার বেল্টের উপর ভাত ঢেলে দেওয়া হয়। অন্যদিকে একটা পাত্রের এক অংশে সামান্য কিছু পরিমাণ ভাত দিয়ে দেওয়া হয়, অন্য অংশে কিছুটা মাংস এবং সবজি তরকারি দিয়ে দেওয়া হয়। এরপর পাত্রগুলো কনভেয়ার বেল্টের মাধ্যমে একটা ইউভি লাইটের ভেতর দিয়ে যায়, যেখানে সেগুলোকে জীবাণুমুক্ত করা হয়। এরপর সেগুলোকে ঢাকনা লাগিয়ে প্যাকেজিং শেষ করা হয়। এই প্যাকেটগুলোকে -3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিটা সুপার শপে রেখে দেওয়া হয়। আপনি যখন সকালের নাস্তা কিনতে যাবেন তখন মাত্র 100 টাকা খরচ করলেই এমন একটা বক্স সুপার শপ থেকে গরম করে নিয়ে খেতে পারবেন।
রাসবেরি এক ধরনের জাম জাতীয় ফল। এই ফল আমাদের দেশে খুব বেশি পরিচিত না হলেও বাইরের দেশগুলোতে এই রাসবেরি খুবই দামি একটা খাবার। এটার আকৃতি সাধারণত জামের মতো হলেও এর উপরের অংশ আতা ফলের মতো আকৃতির। এটা লাল এবং কালো রঙের হয়ে থাকে। যেহেতু এগুলো খুবই ছোট, তাই রাসবেরি পাকার পর সেগুলোকে মেশিনের সাহায্যেই তোলা হয়। এই মেশিন প্রতি ঘন্টায় প্রায় 1 বিঘা জমির রাসবেরি সংগ্রহ করতে পারে। এরপর সেগুলোকে ক্যারেটে করে কারখানায় পাঠিয়ে দেওয়া হয়। কারখানায় পাঠানোর পর রাসবেরিগুলোকে খুব ভালোভাবে ধোয়া হয়, যাতে করে ফলের উপরে থাকা বিভিন্ন পোকামাকড় এবং ধুলা ময়লা দূর হয়ে যায়। সাধারণ অবস্থায় এবং গুঁড়ো করা অবস্থায় এই রাসবেরি পাওয়া যায়। সাধারণ অবস্থায় প্যাকেজিংয়ের আগে রাসবেরিগুলোকে ধুয়ে -7 ডিগ্রিতে ঠান্ডা করে প্যাকেজিং করে সুপার শপে পাঠিয়ে দেওয়া হয়। আর রাসবেরি গুঁড়ো করার আগে সেগুলোকে গরম পানিতে দেওয়া হয়। তারপর একটি আর্দ্রতামুক্ত বিশেষ চেম্বারের মধ্যে রাসবেরি পাঠিয়ে সেগুলোকে শুকিয়ে ফেলা হয়। এরপর নির্দিষ্ট পরিমাণ রাসবেরি পরিমাপ করে দেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তারা সেগুলোকে গুঁড়ো করে নির্দিষ্ট পরিমাপে বিক্রি করে থাকে। এই ফলটা কাঁঠালের মতো দেখতে হলেও এটাকে বলা হয় ডুরিয়ান। এটা থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এই সকল অঞ্চলে সবথেকে বেশি পাওয়া যায়। আর এই ফলগুলো দেখতে কাঁঠালের মতো হলেও এর ভেতরটা মোটেই কাঁঠালের মতো নয়। ব্যবসায়ীরা কয়েক একর জমিতে এই ডুরিয়ান চাষ করে থাকে। ফলগুলো পাকা শুরু করলে সেগুলোকে তুলে ট্রাকে করে কারখানায় নিয়ে আসা হয়। এরপর ফলগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধোয়া হয়। এরপর ফলগুলোর ভেতর থেকে সুস্বাদু অংশ বের করে ফেলা হয়। কাজটা করা আসলে খুবই কঠিন, কেননা ফলের উপরে থাকা কাঁটাগুলো খুবই ধারালো। ভেতরে সুস্বাদু অংশ বের করার পর একটা ট্রেতে করে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রুমে রেখে দেওয়া হয়। ঠান্ডা হওয়ার পর ভেতরের অংশকে কেটে ছোট ছোট টুকরো করে ফেলা হয়। এরপর সেগুলোর আর্দ্রতা কমিয়ে শুকানো হয়। সবশেষে এর উপর বাটার দিয়ে দেওয়া হয়। তারপর এগুলো চলে যায় প্যাকেজিংয়ের উদ্দেশ্যে। ডুরিয়ান বিভিন্নভাবে খাওয়া যায়, তবে এই পদ্ধতিতে প্রসেসিং করার ফলে এটাকে শুকনো স্ন্যাক্স আকারে দীর্ঘদিন রেখে খাওয়া যায়। আপনি যদি কখনো থাইল্যান্ড বা ইন্দোনেশিয়াতে যান, তাহলে বিভিন্ন সুপার শপে এই খাবার পেয়ে যাবেন। এটা খেতেও দারুণ সুস্বাদু।